তেও তিনি অনেক বড় মিল খুঁজে পেলেন। এই জন্যই বোধহয় তার ছেলের আরমানকে এতটা পছন্দ। আরমান এবারে নিজের সাথে আনা রঙিন কাগজে মোড়ানো উপহারটা মৃন্ময়ীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, শুভ জন্মদিন। আসলে আমি তো জানি না তুমি কি পছন্দ করো। মুনতাসিরকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কিছু বলেনি, তাই নিজেই পছন্দ করে এনেছি। তবে হ্যাঁ, পরের জন্মদিন আসতে আসতে তোমার সাথে আমি বেশ ভালো একটা বন্ধুত্ব তৈরি করে নেব। তখন আমায় আর মুনতাসিরকে জিজ্ঞেস করতে হবে না যে তোমার কি পছন্দ, আমি নিজে থেকেই আনতে পারবো। মৃন্ময়ী হাস্যোজ্জ্বল মুখে বলল, ধন্যবাদ ভাইয়া। আমার ভাইয়া ঠিকই বলেছে, আপনি খুব ভালো, একদম আমার ভাইয়ার মতন। আরমান বলল, তোমার নামটাই তো জানা হলো না, নাম কি আর কোন ক্লাসে পড়ো? আমার নাম মৃন্ময়ী, পরের বছর এসএসসি পরীক্ষা দেব। আরমান বলল, ও আচ্ছা, আমার ছোট ভাইয়ের থেকে একটু ছোট তুমি। কি হওয়ার ইচ্ছে? মৃন্ময়ী বলল, ভাইয়া বলেছে ডাক্তার হতে হবে। আরমান বলল, বেশ, তবে ভাইয়ার ইচ্ছে পূরণ করো, ভালো করে পড়াশোনা করো, কেমন? আরমান এবার মুনতাসিরের দিকে তাকিয়ে প্রশ্ন করল, সবাইকে দেখলাম, শুধু আঙ্কেলকে বাদে। তোমার বাবা কই মুনতাসির? রুবিনা খাতুন আর মৃন্ময়ীর মুখটা শুকিয়ে গেলেও মুনতাসিরের ক্ষেত্রে তেমনটা হলো না। আলতো হেসে বলল, আব্বা নেই ভাই, আশা করছি কবরে ভালোই আছেন। আরমানের মুখ থেকে হাসিটা উড়ে গেল, এই পরিবার তবে তো একা। আরমান বলল, কতদিন হলো? মুনতাসির বলল, অনেক বছর। আরমান বলল, ওহ। আরমান আর এই বিষয়ে কথা বাড়াতে চাইল না, অন্য প্রসঙ্গ তুলল। কথাবার্তা শেষে আরমান মুনতাসিরকে উদ্দেশ্য করে বলল, আমি তবে এখন আসি মুনতাসির, পরিচয় তো হয়েই গেল, অন্যদিন আবার আসবো, কেমন? মুনতাসির বলল, কি যে বলেন না ভাই, আপনি এসেছেন আর আপনাকে না খাওয়া দাওয়া করিয়ে আমি ছাড়বো? এটা আপনি ভাবলেন কি করে? রাতে আমাদের সাথে খেয়ে তারপরে বাড়ি ফিরবেন। মুনতাসিরের কথায় সায় জানিয়ে রুবিনা খাতুনও বললেন, হ্যাঁ বাবা, এসেছ যখন আমার হাতের রান্না করা খাবার খেয়ে গেলে আমার ভালো লাগবে। তিনজনে অনেক জোরাজোরি করলো আরমানকে, যার ফলে আরমান আর না করতে পারল না। এত ভালোবাসাকে অপমান করে যাওয়া ঠিক হবে না। যে কদর করছে তাকে সম্মান দিতে হয়, তার কদরের মূল্য দিতে হয়, না হলে পরবর্তীতে এই সম্মানটুকু আর পাওয়া যায় না। আরমান মাথা নাড়িয়ে সায় জানাতেই রুবিনা খাতুন আর মৃন্ময়ী গেলেন টেবিলে খাবার সাজাতে। ওদেরকে সাহায্য করার জন্য মুনতাসিরও যেতে ধরলে আরমান ওকে থামালো। পেছন থেকে নাম ধরে ডাকলো, মুনতাসির। মুনতাসিরের তৎক্ষণাৎ জবাব এলো, জি ভাই। আরমান মুনতাসিরের কাঁধে হাত রেখে মৃদু চিন্তিত গলাতেই বলল, তোমার রাজনীতিতে আসা উচিত হয়নি। একবার ভেবে দেখেছো তোমার কিছু হয়ে গেলে এই দুজন মানুষের কি হবে? মুনতাসির স্বভাবসুলভ হেসে বলল, এত কিছু ভেবে কি আর কেউ এসবে জড়ায় ভাই? জীবনের ঝুঁকি তো আপনারও আছে। আরমান বলল, আমার বাবা মায়ের আরও দুটো সন্তান আছে আমি বাদে। একটা চঞ্চল ছেলে আছে আর একটা বুদ্ধিমতী মেয়ে আছে। আমার বাবা এখনও জীবিত আছে। আমার কিছু হয়ে গেলে ওরা সবাই মিলে নিজেদেরকে সামলে নিতে পারবে, কিন্তু তোমার কিছু হয়ে গেলে তোমার দাফন কাজ সম্পন্ন করার মতনও একটা পুরুষ নেই। মুনতাসির বলল, আপনি আছেন তো ভাই? মুনতাসিরের কথাটা শুনে আরমান কেমন যেন চমকে উঠল। মুনতাসিরের ওর প্রতি এতটা বিশ্বাস যেন ভেতরটাকে কেমন নাড়িয়ে তুলল। আরমান বলল, আমি আছি। মুনতাসির বলল, হ্যাঁ ভাই, আপনি আছেন। আমি জানি একবার যখন আমার মাথায় আপনি হাত রেখেছেন সেটা আর সরাবেন না। আর এমনিতেও রাজনীতি আমার রক্তে মিশে আছে, এটা থেকে আমাকে দূরে রাখা সম্ভব না। আরমান ভ্রু কুঁচকে বলল, মানে? মুনতাসির বলল, আমার বাবাও রাজনীতির সাথে যুক্ত ছিলেন ভাই। এই রাজনীতির জন্যই তো উনি প্রাণটাও দিয়ে দিয়েছেন। সেখানে আমি ওনার ছেলে হয়ে রাজনীতিতে না জড়িয়ে থাকি কি করে? আরমান এবার ধমক দিয়ে বলল, চুপ করো, 2 ফুটের বাচ্চা হয়ে আমায় জ্ঞান দিচ্ছ। শোনো ছেলে, কোনো বিষয়ে জড়াতে গেলে আগে তার মন্দ দিকটা দেখতে হয়, কেননা মন্দটুকু সেই বিষয়ের ভালো দিকটাকে তোমায় উপভোগ করতে দিবে না। বোঝো না তো কিছুই, আবার এসেছো রাজনীতি করতে। মুনতাসির আবারও হেসে বলল, আমি কি ভুল করেছি? আপনি আমাকে ঠিক করে দিন ভাই। আরমান বলল, যা বলছি চুপচাপ শোনো। হামিদের সাথে কোনো প্রকার তর্কে বা ঝামেলায় জড়াবে না। কখনো খারাপ কিছু আজ করতে পারলে আমায় জানাবে। মুনতাসির বলল, আচ্ছা। আরমান বলল, আরেকটা কথা, রাজনীতি নিয়ে তোমায় বেশি দূর যেতে হবে না। ভার্সিটি অবধি সীমাবদ্ধ রাখো এটাকে। পড়াশোনায় ভালো তুমি, একটা ভালো চাকরি খুঁজে শান্তিতে থাকবে। এসব আজে বাজে কাজের মাঝে থাকতে হবে না। মুনতাসির বলল, কিন্তু ভাই। মুনতাসিরকে নিজের কথা শেষ করতে না দিয়ে আরমান আবারও ধমক দিয়ে বলল, একদম বেয়াদবি করবে না আমার সাথে। এতটাও বড় হয়ে যাওনি যে আমার কথার অবাধ্যতা করবে। ছোট ভাই আমার আরেকটা আছে, যে এখনো আমার হাতে মার খায়। বেশি কথা বললে তোমাকেও কিন্তু ছাড় দেব না। মুনতাসির বলল, একবার যখন জড়িয়েই পড়েছি তখন ছেড়ে দিলেই কি এসবের সমাপ্তি হবে ভাই? আরমান জানে মুনতাসিরের কথা শতভাগ সত্য। রাজনীতির ময়দানে তৈরি হওয়া শত্রুরা কখনোই ভালো থাকতে দেবে না, বরং সুযোগ খুঁজে বেড়াবে প্রতিশোধ নেওয়ার।
আরমানকে চিন্তার মাঝে ডুবে থাকতে দেখে মুনতাসির আশ্বস্ত করে বলল, এত ভাববেন না ভাই, আমার কিছু হবে না ইনশাআল্লাহ। আমি তো আপনাকেই অনুসরণ করি। আরমান হেসে বলল, মুনতাসির, তুমি এমন একজনকে অনুসরণ করে বাঁচতে চাইছো যার শত্রুরা একটা ছোট্ট সুযোগ খুঁজে বেড়াচ্ছে তার মৃতদেহ নিয়ে উৎসব করবে বলে, আর সেই উৎসবের আয়োজক হবে আমার রক্তের সম্পর্কের কিছু মানুষ। মুনতাসিরের বাড়ির এলাকাটা বেশ শুনশানই বলা চলে। রাত 10টা বাজে, আর এই সময়ের আশেপাশে মানুষজন কিংবা গাড়ি কোনো কিছুই উপস্থিত নেই বললেই চলে। যদিও রাত 10টা অনেক সময়, তবে ঢাকা শহরে 10টা খুব একটা বেশি সময় হওয়ার কথা না। জায়গাটা শহর থেকে খুব একটা দূরে। যদি গ্রাম হতো তাহলে না হয় ফাঁকা থাকার কারণটা বোঝা যেত। জায়গাটা যেন কেমন একটু অদ্ভুত লাগলো আরমানের কাছে। বাড়ি ঘর অনেক আছে, তবে সেখানে মানুষজনের উপস্থিতি খুবই কম। অধিকাংশ বাড়িতে মনে হয় কেউ থাকে না। তবে রাতে ফাঁকা রাস্তায় বাইক চালাতে আরমানের ভীষণ ভালো লাগছে। শীতের দিন হওয়ায় একটু দূরেও রাস্তাটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। বাইকের হেডলাইট জ্বালানো, তারপরেও বাইকটা চালাতে একটু অসুবিধা হচ্ছে। তার উপরে আবার ঠান্ডা লাগছে। শার্টের উপরে জ্যাকেট পরেছে ঠিকই, তবে এই শীতের তীব্রতা জ্যাকেটটা আটকাতে সক্ষম হচ্ছে না। তার ওপর আবার হাতে গ্লাভস পরার কথা ভুলে গেছে, ফলে হাত দুটো যেন ধীরে ধীরে জমে উঠেছে। তবে আরমান বেশ স্বাভাবিক থাকার চেষ্টা করছে। হঠাৎ করে আরমানের চোখ গেল ফুটপাত দিয়ে হাঁটতে থাকা একটা মেয়ের ওপর। অন্ধকারে যদিও তার মুখটা স্পষ্টভাবে দেখতে পেল না, তবে জামার রংটা দেখতে পেল। আর এটা দেখেই আরমানের মনে হলো ওটা আরজু। এই মেয়ে, শুনছো? আরমান ডাকলো ঠিকই, তবে আরজুর কানে সেই ডাক পৌঁছালো না। আরমান বাইকটা থামাতে চাইল, তবে সামনে তাকাতেই দেখলো গলি দিয়ে একটা 4 চাকার গাড়ি বের হচ্ছে। খুব দ্রুত পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য ব্রেক ঘোরাতেই তাল সামলাতে না পেরে বাইকটা রোডের ওপরে স্লাইড করে কিছু দূর এগিয়ে গেল। বেশ জোরে একটা শব্দ হলো। সেই শব্দে আরজুর ধ্যান ভাঙল। পেছন ফিরে তাকাতেই দেখলো বাইকের নিচে কেউ একজন পড়ে আছে, আর কারটা এখনও ঠাই সেখানে দাঁড়িয়ে আছে। আরজু তাড়াহুড়ো করে সেখানে এগিয়ে গেল। আরজুকে সামনে থেকে দেখে আরমান এবারে নিশ্চিত হলো যে ওটা পার্কে দেখা সেই মেয়েই ছিল, যাকে দেখে মনে হয় দিন দুনিয়া বিমুখ একটা মানুষ। যার যাই হয়ে যাক না কেন, তাতে সেই মেয়ের কিছুই যায় আসে না। সেখানে আরমানের অ্যাক্সিডেন্ট হয়েছে দেখে আরজু যে এগিয়ে এসেছে, ব্যাপারটা আরমানের কাছে অষ্টম আশ্চর্যর মতো লাগলো। আরজু বাইকটা তোলার চেষ্টা করলো, তবে ওর একার পক্ষে সম্ভব হলো না। এদিকে আরমান বেশ আঘাত পেয়েছে। হেলমেটটা থাকার কারণে মাথায় কোনো চোট পায়নি, তবে হাত পায়ে বেশ ভালোই আঘাত পেয়েছে। আরজুকে এত কষ্ট করতে দেখে আরমান বলে উঠল, আপনি একা পারবেন না, দাঁড়ান, আমি চেষ্টা করছি। আরজু আরমানের কথায় পাত্তা না দিয়ে সোজা কারটার দিকে গেল। আরজুকে এগিয়ে আসতে দেখে কারের ভেতরে ড্রাইভিং সিটে বসা মানুষটা গাড়ির কাছ নামালো। আরজু সহজ স্বাভাবিক ভঙ্গিতে তবে গভীর গলায় বলল, রাস্তা তো এতটাও অন্ধকার না যে সামনে থেকে একটা বাইক আসছে আর আপনি সেটা দেখতে পারবেন না। আবার যখন একটা ভুল কাজ করেই ফেলেছেন, দেখছেন মানুষটা পড়ে আছে, তাহলে সাহায্যের জন্য বের হচ্ছেন না কেন? মনুষ্যত্ব, বোধবুদ্ধি, চোখ সব কি গেছে না ঠিক আছে? নাকি বড়লোক এজন্য ভেবেছেন 7 খুন মাফ হয়ে যাবে? আরজুর কথা শুনে ভদ্রলোক হাসলো। সিট বেল্ট খুলে গাড়ি থেকে বেরিয়ে এলো। বেশ স্বাভাবিক গলায় বলল, সবই ঠিক আছে, তবে আপনার রাগটা বোধ হয় একটু বেশি বেড়ে গিয়েছে আমার উপরে। আরজু বলল, ওনাকে গিয়ে সাহায্য করুন। কথাটা বলে আরজু আবারও আরমানের দিকে গেল। ওর পেছন পেছন ভদ্রলোকও গেল। ভদ্রলোক বলল, কি রে আরমান, তোর এই অবস্থা কেন? অবশেষে তবে আমি তোকে রাস্তায় ফেলতে পারলাম। পরিচিত একটা কণ্ঠস্বর কানে যেতেই আরমান কিছু সময়ের জন্য নিজের ব্যথাটা ভুলে গেল। মাথা তুলে তাকিয়ে সামনে উপস্থিত ব্যক্তিটাকে দেখে চমকালো। বিস্ময় ভরা গলায় বলল, তুই এখানে? তানভীর বক্র হেসে বলল, তোকে তো আবার সোজা করে দাঁড় করাতে হবে, সেজন্যই বোধহয় আমি এখন এখানে। দাঁড়া, তোকে আগে তুলি। তানভীর বাইকটা তুলল, তারপরে হাত বাড়ালো আরমানকে তোলার জন্য, তবে আরমান সেই হাত ধরল না। চোখে মুখে কাঠিন্যতা ফুটিয়ে তুলে বলল, যে ইচ্ছে করে ফেলে দেয় তার হাত আবার ওঠার জন্য ধরতে নেই। বলা তো যায় না আবার ফেলে দিতে পারিস। আরমান কিছুক্ষণের জন্য তানভীরের ব্যাপারটা মাথা থেকে সরিয়ে আরজুর দিকে তাকিয়ে কৃতজ্ঞতার কণ্ঠে বলল, আপনাকে ধন্যবাদ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আরজু বলল, আপনারা একে অপরকে চেনেন? আরমান বলল, হ্যাঁ। আরজু বলল, তাহলে আমি আসছি। আর একটা শব্দও ব্যয় করলো না আরজু, চলে গেল নিজের গন্তব্যে। মেয়েটা প্রত্যেকটা পদক্ষেপে আরমানকে অবাক করে। মেয়েটা কেমন যেন একটা, কোনো কিছুতেই কি তাই বলে কোনো আগ্রহ থাকবে না? আরমানের না হয় খুব বেশি আঘাত লাগেনি, তাই বলে কতটা কি লেগেছে, এখন ঠিক আছে কি না, এসব কি একটু জিজ্ঞেস করা যায় না? আরমানের ভাবনায় ছেদ ঘটল তানভীরের গলার আওয়াজে। তানভীর বলল, ঠিক আছিস? আরমান বলল, হ্যাঁ, কিন্তু তার আগে তুই বল, তুই এই রাস্তায় কি করছিস? এখানে তো তোর কোনো কাজ নেই, তবে এত রাতে এখানে কেন? আর গলি দিয়ে গাড়ি বের করলে হর্ন দেওয়া লাগে সেটা জানিস না?
আমার জায়গায় অন্য কেউ থাকলে তো মার খেতি। তানভীর আফসোসের সুরে বলল, তোর আয়ু বোধ হয় অনেক, তাই না? এই দেখ, আমি যেভাবে যা পরিকল্পনা করেছিলাম, এই অ্যাক্সিডেন্ট হলে তোর বাঁচার সম্ভাবনা ছিল না। আমি গাড়ি দিয়ে মেরে তোকে উড়িয়ে দিতাম। আবার সেটা যখন হলো না, ভেবেছিলাম তোকে পিষে দিয়ে চলে যাব। রাস্তা তো বেশ ফাঁকা ছিল, কেউ টেরও পেত না। কিন্তু কোত্থেকে যে মেয়েটা চলে এলো কে জানে। অযথা তোর জন্য ওকে শাস্তি দিতে মন চাইল না। আবার মরলি না সেটা না হয় ঠিক আছে, অন্তত হাত পা তো ভাঙা উচিত ছিল, বা মাথা ফাটতো। অথচ দেখ কি সুন্দর নিজের পায়ে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে কথা বলছিস। ইচ্ছে তো করছে তোর এই চোখ দুটো বের করে নেই। এত আগুন কেন ওখানে? এত তেজ কিসের তোর? ক্ষমতা আমার বাবার, আর সেই ক্ষমতার লড়াই তুই করিস। আরমান বলল, ভুল বললি। তোর বাবার ক্ষমতার বড়াই আমি কখনোই করি না। আমি যা করি নিজের ক্ষমতায় করি। কিসের এত ঘৃণা তোর আমার উপরে? তোর এতটা অধপতন হয়েছে যে তুই নিজের ভাইকে খুন করতে চাস তানভীর। তানভীর বলল, কিসের নিজের ভাই? চাচার ছেলে তুই। আর তুই যদি আমার নিজের ভাই হতিস তাহলে মুনতাসিরের বিপক্ষে আমাকে বসাতি। তোর জন্য মুনতাসিরের সামনে আমাকে ছোট হতে হয়েছে, শুধুমাত্র তোর জন্য। জানিস এখন ভার্সিটিতে আমার থেকে ওর সম্মান বেশি। সবাই ওকে দেখলে মাথা নিচু করে সালাম দেয়। ওর পাশে যদি আমি দাঁড়িয়ে থাকি কেউ আমায় পাত্তা দেয় না, সবাই ওর পেছনে ছোটে। তোর নিশ্চয়ই এসব খুব ভালো লাগে, তাই না? আরমান বলল, এসব আমার হাতে ছিল না তানভীর। আমি শুধুমাত্র নিজের মতামত জানাতে পারি। আর এটা স্বীকার করতে শেখ যে তুই মুনতাসিরের থেকে অনেক পিছিয়ে। এখনও এই পদগুলোর জন্য তুই নিজেকে প্রস্তুত করতে পারিসনি। তানভীর বলল, চুপ কর, তুই শুধু নিজেরটা বুঝিস। তুই জানিস আমার হাতে যদি ক্ষমতা আসে তাহলে তোর সমস্যা হবে। আরমান একটা দীর্ঘশ্বাস ফেলল। আজ অবধি কখনোই তানভীরকে কিছু বোঝাতে পারেনি। আজকেও যে বোঝাতে পারবে না সেই ব্যাপারে আরমান নিশ্চিত। তাই অযথা বুঝিয়ে সময় নষ্ট করতে চায় না। একেই তো কেটে যাওয়া জায়গাগুলো ভীষণ জ্বলছে, ঠান্ডার দিন হওয়ায় আরও বেশি ব্যথা করছে। বাইকটা ঠিক করে তাতে উঠে বসলো। পেছন থেকে তানভীর আবারও বলে উঠল, নিশ্চয়ই আমার বাবাকে এখন অভিযোগ করবি, তাই না? তারপর আমি বাড়ি গেলে বাবা আমাকে আবার কথা শোনাবে, আমাকে আবার বোঝাবে যে তোর তুলনায় আমি কতটা নিচে আছি। তুই সবকিছুর যোগ্য, আমি বাবার ছেলে হওয়ার যোগ্য না, তাই তো? আরমান আর পেছনে ফিরে তাকালো না। বাইকটা স্টার্ট দিতে দিতে বলল, বলার হলে অনেক দিন আগে আরও অনেক কিছুই বলতে পারতাম, আর সেগুলো যদি বলতাম তবে তুই আজ বাড়ি ছাড়া হতি। সময় নষ্ট না করে বাড়িতে যা। তোর বাবা না হোক তোর মা অপেক্ষা করে আছে, যে নিজের ছেলেকে সাধু ভাবে। আর এসব খুন খারাপির কাজ ছাড়। আজকাল তো দেখছি মদের নেশাতে ডুবে থাকিস। ছেড়ে দে এসব অভ্যাস, না হলে তোর বাবার কানে কথাগুলো দিতে আমি বাধ্য হব। এটা বলে আরমান চলে গেল। তানভীর বেশ অনেকক্ষণ আরমানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। কি ভাবলো কে জানে। তবে একটা বিষয় তানভীরের খুব আফসোস হচ্ছে, আরমানকে আজও মারতে পারল না, একটু রক্ত ঝরতে দেখতে পারল না আরমানের শরীর থেকে। আসসালামু আলাইকুম, আপনি আমায় চিনবেন না। আসলে আমার নাম্বার থেকে আপনার নম্বরে ভুলে 5,000 টাকা চলে গেছে, প্লিজ ওটা একটু ফেরত পাঠিয়ে দেবেন। আরজুর কণ্ঠটা বেশ উৎকণ্ঠিত শোনালো, ভীষণ চিন্তায় আছে। 5,000 টাকা তো কম না, কত কষ্ট করে জোগাড় করেছিল টাকাটা। বিকাশে পাঠাতে ধরে ভুল করে অন্য নাম্বারে চলে গিয়েছে। আরজুর অনুরোধের প্রেক্ষিতে অপর পাশের মানুষটা ওকে আশ্বস্ত করে বলল, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, চেক করে আপনাকে জানাচ্ছি। আরজু বলল, আচ্ছা ধন্যবাদ। ফোনটা কেটে দিল আরজু। অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো আবারও কল আসার। এদিকে ভার্সিটিতে পুরোদমে নির্বাচনের প্রচারণার কাজ চলছে। আশেপাশের সবাই সেসব বিষয় নিয়ে আলোচনা করছে, তো কেউ আবার বন্ধু বান্ধবদের সাথে অন্যান্য বিষয় নিয়ে আড্ডা দিতে ব্যস্ত। একদল আবার লিফলেট বিতরণ করছে। ওদের মাঝে থেকে একজন এসে আরজুর হাতে একটা লিফলেট ধরিয়ে দিয়ে গেল। আরজু যন্ত্রের ন্যায় সেটা হাতে নিল। আর ঠিক তখনই তার সেই নাম্বার থেকে কল এলো। আরজু তাড়াহুড়ো করে কলটা রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে ভদ্রলোক গম্ভীর গলায় বলল, কি আজে বাজে কথা বলছেন, কোনো টাকা তো আসেনি। আরজুর হাত থেকে এবার লিফলেটটা পড়ে গেল। দুর্বল লাগছে শরীরটা। যেখানে স্পষ্ট বুঝতে পারছে যে টাকাটা অন্য নাম্বারে সেন্ড হয়েছে, সেখানে কি করে অস্বীকার করছে উনি। আরজু বলল, ভাইয়া আমার কাছে মেসেজ এসেছে টাকা যাওয়ার, আপনি এভাবে অস্বীকার করতে পারেন না। 1-2 টাকা না যে ছেড়ে দেব, আমার কষ্ট করে উপার্জন করা 5,000 টাকা আপনি ফেরত দিতে বাধ্য। লোকটা বলল, বলছি তো কোনো টাকা আসেনি আমার নাম্বারে, অযথা বিরক্ত করবেন না, ফোন রাখুন। লোকটা সত্যি ফোনটা কেটে দিল। আরজু আবার ওনার নাম্বারে কল করলো, কিন্তু নাম্বারটা বন্ধ পেল। আরজুর এবার অস্থির লাগছে। আরও বেশ কয়েকবার নাম্বারটাই কল দিল, কিন্তু কল গেল না। এরই মাঝে আরেকটা ছেলে এসে অন্য একটা লিফলেট আরজুর হাতে ধরিয়ে দিয়ে গেল। আরজু এবারেও রোবটের মতন চুপচাপ সেটা হাতে নিল। কে কে দিল সেসব খেয়াল নেই। যার ধারের টাকাটা ফেরত দেওয়ার কথা ছিল তার নাম্বার থেকে কল এলো।
আরজুর চিন্তা হতে লাগলো কি বলবে, কিন্তু ফোনটা রিসিভ না করে উপায় নেই, না হলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলো। অপর পাশ থেকে কর্কশ কণ্ঠ ভেসে এলো, তুমি যে বললে 5 মিনিটের মধ্যে টাকা পাঠাচ্ছি, কই এখনো তো কোনো টাকা আমার নাম্বারে আসেনি। আরজু বলল, আসলে আপু আপনার নাম্বারে টাকাটা পাঠাতে গিয়ে ভুল করে অন্য একজনের নাম্বারে চলে গেছে, এখন উনি অস্বীকার করছেন সেটা। অপর সাইড থেকে বলল, সেসব শুনে আমি কি করব, 1 মাসের কথা বলে 2 মাস পার করে ফেলেছো, তোমার দরকারের সময় আমি তোমায় দিয়েছিলাম, এখন আমার দরকারে ফেরত দিতে পারছো না, এমন করলে কি আর কখনো কাউকে সাহায্য করতে পারবো? আরজু অপরাধী গলায় বলল, দুঃখিত আপু, আসলে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পেরে উঠছিলাম না, আর আপনি তো জানেন আমি আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম, সেজন্য একটু দেরি হলো। এতদিন যখন অপেক্ষা করেছেন আর একটু অপেক্ষা করুন প্লিজ, আমি ফেরত দিয়ে দিব। অপর সাইড থেকে বলল, চুপ করো বাটপার মেয়ে, তুমি যে আমার টাকা কত ফেরত দেবে সেসব আমার বোঝা